আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি ঢাকা বোর্ড 2023-এর 11 নম্বর সৃজনশীলটা সমাধান করব। এর আগে আমি 1 থেকে 10 পর্যন্ত ভিডিওগুলো চ্যানেলে আপলোড দেওয়া আছে, তোমরা ইচ্ছা করলে প্লে লিস্টে যেয়ে দেখে নিতে পারো তোমাদের যদি প্রয়োজন হয়। তো চলো কথা না বলে আমরা মূল আলোচনায় চলে যাই। এখানে বলছে প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। তো প্রচুরক শ্রেণী চিনতে হলে আগে আমাকে দেখতে হবে গণসংখ্যা সবচেয়ে বেশি আছে কোথায়। সর্বোচ্চ গণসংখ্যা 12। তাহলে সর্বোচ্চ গণসংখ্যা বরাবর যে শ্রেণী ব্যক্তিটা সেটি হলো প্রচুরক শ্রেণী হবে। তাহলে সুতরাং আমরা এখানে লিখবো যে সর্বোচ্চ গণসংখ্যা সমান 12। সুতরাং প্রচুরক শ্রেণী 76 থেকে 80। সুতরাং আমাদের বলছে কি প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু, তাহলে আমরা লিখবো যে প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দু হলো ওই দুটো যোগ করে 2 দ্বারা ভাগ, গড় করতে হবে। 78, এটা আমাদের ক নম্বরের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা খ নাম্বারটা সমাধান করব। দেখো, খ নম্বরে বলছে উপাত্ত সমূহের মধ্যক নির্ণয় করা। মধ্যক নির্ণয়ের জন্য এই ছকটাকে আমরা 3টে কলামে ভাগ করে ফেলবো। দেখো, প্রাপ্ত নম্বর, এখানে আমরা লিখবো গণসংখ্যা, এখানে লিখবো ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে আমাদের প্রাপ্ত নম্বর 61 থেকে 65 পেয়েছে এমন শিক্ষার্থী, তারপরে 66 থেকে 70 পেয়েছে এমন শিক্ষার্থী, 71 থেকে 75 পেয়েছে এরকম শিক্ষার্থী, 76 থেকে 80 পেয়েছে এরকম শিক্ষার্থী, 81 থেকে 85 পেয়েছে এরকম শিক্ষার্থী, 86 থেকে 90 পেয়েছে এমন শিক্ষার্থী, এবং 91 থেকে 95 পেয়েছে এমন শিক্ষার্থীর সংখ্যা 3, 7, 8, 12, 9, 7, 4। ক্রমযোজিত গণসংখ্যা, তাহলে 4 এই ঘরে লিখবো। তাহলে গণসংখ্যা যে ঘরে লিখবো ওই ঘর পর্যন্ত উপর থেকে যোগ করে যা হবে তাই তোমরা জানো, তারপর আমি যারা জানো না তাদের জ্ঞাতার্থে জানিয়ে দিচ্ছি। তাহলে যোগ করলে 11 এখানে লিখবো। তাহলে এই 3টা যোগ করব, বা এই যে যোগ করাই আছে এখান থেকে এই 2টা যোগ করলেও হবে। এবার এই 2টা যোগ করে দিব, বা উপর থেকে এই পর্যন্ত যোগ করে আসলেও হবে, একই কথা। তারপরে এই 2টা যোগ করব, এখানে যোগ করব, এখানে যোগ করে দেবো। এটা হলো ক্রমযোজিত গণসংখ্যা পেলাম। এখন আমাদের মধ্যক শ্রেণীটা বের করে আনতে হবে। সুতরাং মধ্যক সমান সমান, যদি n এটা গণসংখ্যার যোগফল, আমরা এটা 50 পাবো। n যদি জোড় সংখ্যা হয় তাহলে n/2, n এর মান কত 50/2, অর্থাৎ মধ্যক হলো 25তম পদ। 25তম পদ কোথায় আছে এটা আমাদের একটু বুঝতে হবে। যে এখানে আছে আমাদের, এইখানে আছে 1 থেকে 4 পর্যন্ত। এখানে তাহলে কি, এখানে তো 4 পর্যন্ত আছে, তাহলে 5 থেকে শুরু হচ্ছে, কোন পর্যন্ত শেষ হবে 11 থেকে। এখানে আমাদের তো 11 পর্যন্ত হয়ে গেছে, তাহলে 12 থেকে শুরু হয়ে এখানে আছে 20 পর্যন্ত। তাহলে এখানে আছে আমাদের 21 থেকে 32 পর্যন্ত। আচ্ছা, এই যে 25তম পদ, তাহলে নিচের গুলো দেখাচ্ছি না আমি। 25তম পদ ধরো 21 থেকে 32, তাহলে এর মধ্যে কিন্তু 25তম পদ। তাহলে আমরা লিখবো 25তম পদ যা এটা বরাবর শ্রেণী কত 76 থেকে 80 শ্রেণীর মধ্যে অবস্থিত, অর্থাৎ মধ্য 25তম পদ যা এত শ্রেণীতে অবস্থিত। অর্থাৎ মধ্যক শ্রেণী
মধ্যক শ্রেণী হবে হলো আমাদের 76 থেকে 80। আমরা জানি মধ্যক সমান সমান L প্লাস ফার্স্ট ব্র্যাকেট n ডিভাইডেড 2 মাইনাস বড় হাতের FC গুণন H ডিভাইডেড FM। এখন এখানে কে কোনটা এটা আমাদের একটু চিনে রাখি। দেখো, যেখানে L হলো মধ্যক শ্রেণীর নিম্নসীমা, মধ্যক শ্রেণীর নিম্নসীমা সেটা কত? মধ্যক শ্রেণী তো আমরা আগে বলছি যে এটা মধ্যক শ্রেণী, এটা নিম্নসীমা, এটা উচ্চসীমা। তাহলে নিম্নসীমা হলো 76। তারপরে এফসি মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার পূর্বের গণসংখ্যা, মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার পূর্বের গণসংখ্যা। তাহলে দেখো এটা আসলে কোনটা আমরা যদি একটু খেয়াল করি, বলতেছি কি মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণীর যে 76 থেকে 80 এটা হলো মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, তার পূর্বের মানে এই 20 হলো বড় হাতের এফসি। এফসিটা পেয়ে গেলাম। আর এর আগে আমরা শ্রেণী ব্যক্তি দেখছি এইচ, তাহলে এখান থেকে যদি 61 তে 65 গুণি বা 66 তে 70, যে কোনো একটা শ্রেণীতে তোমরা যদি গোনো এইচ আসবে 5। আর এফএমটা হলো, এফটা তো আগে বলছি গণসংখ্যা, তাহলে মধ্যক, এমটা হলো মিডিল বোঝাচ্ছে, অর্থাৎ মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে এফএমটা হলো আমাদের এখানে 12। তাহলে আমাদের আমরা একটু মানগুলো মনে রাখার জন্য লিখে রাখতেছি 12, এবং এইচ হবে হলো আমাদের 5। তোমরা এদের নিচে নিচে লিখো, আমার যেহেতু বোর্ডের জায়গা শেষ হয়ে গেছে। তাহলে আমি মানগুলো যদি এখন বসাই, দেখো এল হলো আমাদের 76 প্লাস এন কিন্তু আমরা যেখানে লিখে রাখছি 50/2, এফসি পেলাম আমরা 20 গুণন এইচ হলো আমাদের 5, এফ এম হলো আমাদের 12। তাহলে এই যে 76 প্লাস এটা 25-এর মধ্যে থেকে 20 বাদ দিলে 5, এই 5টা উপরে যা গুণন হবে, অর্থাৎ 25/12। তাহলে এটা আমরা পাবো হলো 2.08, এবং যোগ করার পরে পাবো 78.08। এইটাই হবে আমাদের খ নাম্বারের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা গ নাম্বার কোশ্চেনটা সলভ করব। গ নাম্বার কোশ্চেনে আমরা ছকটা রেখে দিছি, 3 কলাম বিশিষ্ট যে ছকটা আমরা খ নাম্বারে করেছিলাম সেই ছকটা আমরা এখানে রেখে দিছি। এখানে বলছে বর্ণনা সহ প্রদত্ত উপাত্তের অজীব রেখা অঙ্কন করো। এই অজীব রেখা অঙ্কন করার জন্য আমরা এক্স অক্ষ বরাবর আমাদের যে শ্রেণী ব্যক্তি আছে সেই শ্রেণী ব্যক্তির উচ্চ সীমার মানগুলোকে বসাতে হবে, অর্থাৎ 65, 70, 75, 80 এই মানগুলোকে আমরা এক্স অক্ষ বরাবর রাখবো, এবং y অক্ষ বরাবর আমাদের ক্রমযোজিত গণসংখ্যা রাখতে হবে। দেখো আমরা এক্স অক্ষ এবং y অক্ষ আঁকাচ্ছি, এই যে এটা আমাদের এক্স অক্ষ এবং এটা আমাদের y অক্ষ। এখন এক্স অক্ষ বরাবর আমরা আগেই বলে নিছি যে শ্রেণী ব্যক্তির উচ্চ সীমা আমাদের এক্স অক্ষ বরাবর থাকবে। তাহলে এক্স অক্ষ বরাবর আমরা শ্রেণী ব্যক্তির উচ্চ সীমাটা লিখে নিচ্ছি। পাশাপাশি আমাদের y অক্ষে লিখতে হবে ক্রমযোজিত গণসংখ্যা। তো দেখো y অক্ষ বরাবর আমরা ক্রমযোজিত গণসংখ্যাটা লিখে নেব। তো আমরা লিখে ফেলছি এক্স অক্ষ বরাবর শ্রেণী ব্যক্তির উচ্চ সীমা এবং y অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা। তো এখানে আমাদের মানগুলোকে আমরা বসাবো। তার আগে আমাদের বলছে যে বর্ণনা সহ প্রদত্ত উপাত্তের অজীব রেখা অঙ্কন করো। তাহলে বর্ণনাটা আমরা কিভাবে দেব? বর্ণনাটা আমরা বলবো যে এক্স অক্ষ বরাবর শ্রেণী ব্যক্তির উচ্চ সীমা এবং y অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা বসিয়ে অজীব রেখা অঙ্কন করা হলো, এবং ভাঙা রেখা দ্বারা 1 থেকে 65 পর্যন্ত সংখ্যাকে বোঝানো হয়েছে। তো আমরা এখন দেখো
রেখাটা ভেঙে দিচ্ছি, দুইটা দাগ দিয়েও তুমি ভেঙে দিতে পারো, আবার দুইটা দাগ দিয়ে আমরা ভেঙে দিলাম। তো আমাদের অজীব রেখার জন্য অতিরিক্ত একটা বিন্দু নিতে হবে শুরুতে, সেটা 65 থেকে যেহেতু 70 75 5 করে বেড়ে গেছে, তাহলে 65 যদি 5 আগে যাই আমরা তাহলে হবে 60, তাহলে অতিরিক্ত বিন্দুটা হবে আমাদের 60। তাহলে প্রথম বিন্দুটাতে আমরা 60 লিখবো, 60 লিখলাম, তারপরে 5 5 করে আমরা এখানে আমরা 65 লিখলাম, তারপরে 70, তারপরে 75, তারপরে 80, তারপরে 85, তারপরে 90। দেখো এখন আমরা যেহেতু আমাদের ক্রমযোজিত গণসংখ্যা 50 পর্যন্ত আসে, তাহলে গ্রাফটাকে ছোট করার জন্য আমরা প্রতি 5 ঘরের মধ্যে 10 একক লিখবো। আচ্ছা, এইভাবে আমরা 60 পর্যন্ত লিখলাম। এখন 65তে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা কত? 4, অর্থাৎ আমাদের 2 ঘর যেতে হবে, যেহেতু আমরা 5 ঘরের মধ্যে 10 একক লিখছি, অর্থাৎ 2 দ্বারা ভাগ দেব, 4কে 2 দ্বারা ভাগ করলে আমাদের 2 আসবে, অর্থাৎ 2 ঘর যেতে হবে আমাদের 65 জন্য। তারপরে আমাদের উচ্চ সীমা 70 এর জন্য 11, 11 মানে হলো 2 দ্বারা ভাগ করলে 5.5, অর্থাৎ 5 এবং 6 এর মাঝে আমাদের বিন্দুটাকে নিতে হবে। এরপরে দেখো আমাদের 75 এর জন্য 20, 20কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে সেটা হবে 10, তাহলে 10 নম্বরের ঘরে আমাদের এই বিন্দুটাকে নিতে হবে। তারপরে আমাদের 80, 80-র জন্য আমাদের ক্রমযোজিত গণসংখ্যা 32, তাহলে 2 দ্বারা ভাগ করলে সেটা হবে 16, 16 নাম্বার ঘরে আমরা উপরের দিকে গুনতে গুনতে যে বিন্দুটা নিলাম। এরপরে আমাদের এখানে আসলে 85 হবে, 80-র পরে 85, তারপরে 90, তারপরে আমাদের আরো থাকলে 95। তো দেখো এখানে আমরা 85 এর জন্য আমাদের 40 ঘর উপরে যেতে হবে। 40 ঘর মানে আমরা 2 দ্বারা ভাগ করলে এটা 20 ঘর যেতে হবে আসলে। আমরা 20 ঘরে উপরের দিকে যে ফোঁটা দিলাম বা বিন্দুটা নিলাম। এরপরে আমাদের 90 যখন আমাদের উচ্চ সীমা, তখন আমাদের আসলে যেতে হবে 47 ঘর। 47কে 2 দ্বারা ভাগ করলে আসলে 23.5 হবে, এবং যখন আমাদের উচ্চ সীমা 95, তখন আমাদের 25 ঘর, 50 আছে একক, আমরা 2 দ্বারা ভাগ করলে সেটা 25 হবে। এখন দেখো কিভাবে এই বিন্দুগুলোকে আসলে আমরা স্কেল দিয়ে যোগ করে দেবো না, এটা হাতেই একদম শুরুর যে অতিরিক্ত বিন্দু নিচ্ছি সেখান থেকে স্মুথ ভাবে বিন্দুগুলো হাত দিয়ে এই যে যেভাবে দেখছো যোগ করে দিচ্ছি, এভাবে যোগ করে দিবা। তাহলে এটাই হলো আমাদের অজীব রেখা চিত্র, অজীব রেখা। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পেরেছো